সবার মোবাইল ফোন আশা করি সাইলেন্ট মোডে আছে আজকে। আর যাদের চেয়ার টেনে বসে আছে বসে পড়তে হবে, এরপর আর মাঝে বসতে হবে। চেয়ারগুলো টানলে ভীষণ গড়গড় গড়গড় এখন আওয়াজ। 3 মিনিট যাদের হ্যাঁ চেয়ারগুলো সব সেট করে নিন আগে থেকে। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ জুড়ে ঘটে চলা চলমান ঘটনাবলী এবং তার সঙ্গে প্রাক নির্বাচনী পরিস্থিতি, যা কিনা পশ্চিমবঙ্গবাসী দেখছেন, আমরা রাজনৈতিকভাবে অবলোকন করছি, এইসব নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন আমাদের বিধানসভা থেকে নির্বাচিত, আমাদের রাজ্যসভায় তিনি পৌঁছিয়েছেন ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে মাননীয় রাহুল সিনহা মহাশয়। আমি রাহুল দেখুন, নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের বোম শিল্প তত বাড়ছে, আর ক্রমাগত এই শিল্পের হদিশও পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা বোম কারখানা বা বোম বানানোর সঙ্গে একটি নাম যুক্ত আছে, তা তৃণমূল কংগ্রেস। এই বোমকে কেন্দ্র করে শিশু থেকে শুরু করে 6 বছরের তামান্না থেকে শুরু করে কত মানুষের মৃত্যু হয়েছে, কত মানুষ তাদের অঙ্গহানি হয়েছে, অথচ এই বোম শিল্প কিন্তু থামেনি। এক সময় মনে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ক্রমাগত বোম ফাটতে শুরু করেছে, স্কুলগুলো পর্যন্ত বোম রাখার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল, স্কুলের সেফটি ট্যাঙ্ক পর্যন্ত অস্ত্রাগারে পরিণত হয়েছিল। তাতে শিশু মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। বল ভেবে খেলতে খেলতে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছে। এই করুণ দৃশ্য আমরা দেখেছি। সেই সময় মমতা ব্যানার্জি একটা আদেশ দিয়েছিলেন, প্রকৃত মুখ্যমন্ত্রীর মতো আদেশ, চিরুনি তল্লাশি করো, যেখানে যত বোম আছে তা উদ্ধার করতে হবে। শুনে রাজ্যবাসীর ভালো লেগেছে যে হ্যাঁ, এতদিনে বোম শিল্প কিংবা এই অস্ত্র মজুদের ব্যাপারে মুখ্যমন্ত্রী একটি সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছে। পদক্ষেপ শুরু হলো, 3 দিন চলেছে। 3 দিন পর কোথায় গেল সেই চিরুনি তল্লাশি আর কেউ জানে না। তা আমি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করতে চাই, আজকে ইলেকশনের মুখে মানুষের কাছে জবাব দিন, কেন এই বোম অস্ত্র উদ্ধার 3 দিনের মাথায় থেমে গেল চিরতরে? এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। মমতা ব্যানার্জি কি উত্তর দেবে আমি জানি না, আমি উত্তর দিয়ে দিচ্ছি। কারণ যেখানেই বোম ধরা পড়েছে মালিক তৃণমূল কংগ্রেস, যেখানেই বোম তৈরি হচ্ছে করাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা, যেখানে বোম মজুদ আছে তৃণমূল কংগ্রেস, অস্ত্র যেখানে মজুদ তৃণমূল কংগ্রেস। অতএব বারবার তৃণমূল কংগ্রেসের নাম বোম শিল্পের সাথে সংশ্লিষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছিলেন চিরুনি তল্লাশি বন্ধ করতে। আজকেও একজন যুবকের মৃতদেহ পাওয়া গেছে দেগঙ্গার ওখানে। কিসের জন্য মারা গিয়েছে? সেই তৃণমূলী লড়াই, তৃণমূলী সন্ত্রাস, যার জন্য লাশ পড়ে আছে রাস্তায়।
আর সেটাকে সঙ্গে সঙ্গে বিজেপির দিকে চালানোর চেষ্টা করছে। বিজেপি করিয়েছে। আরে রাজ্যের অবস্থা কেমন করেছেন আপনারা? আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনার দলের প্রার্থী হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিন এসপি ছিলেন, তিনি ডোমকলের প্রার্থী হয়েছেন। ডোমকলে তো সেইভাবে বিজেপি নেই, কারণ ৯৫% মুসলমান ডোমকলে। সবই তো আপনাদের, হয় আপনার পার্টির লোক, নয় আপনার দুধেল গাই। তাহলে সেই ক্ষেত্রে হুমায়ুন কবির বলছেন, প্রাক্তন মুর্শিদাবাদের এমপি, মুর্শিদাবাদের এসপি এবং তৃণমূলের ক্যান্ডিডেট, তিনি বলছেন পুলিশ সিকিউরিটি ছাড়া ডোমকলে ঢুকতে সাহস পাচ্ছি না। কেন? আপনার তৃণমূলের প্রার্থী যদি তার নিজ কেন্দ্রে প্রচার করতে যেতে ভয় পায়, তিনি যদি পুলিশ প্রহরা ছাড়া যেতে চান না, ভয় পাচ্ছেন, তাহলে কিরকম প্রশাসন আপনি বানিয়েছেন? কি অবস্থা তৈরি করেছেন পশ্চিম বাংলার, যে সাধারণ মানুষ তো ভয় কাঁপবেই। উল্টে আপনার এমএলএ যিনি হবেন, তিনি প্রচারে পর্যন্ত যেতে চাইছেন না এই ডোমকলে। কথায় কথায় তো বিজেপির নাম লাগিয়ে দেন, কিন্তু এমন একটা কেন্দ্রের ব্যাপারে বলেছেন যে কেন্দ্রে বিজেপি দূরবীন দিয়ে দেখা যায়, তার কারণ ৯৫% আপনারই মুসলমান ভাইরা, যাদের দিয়ে আপনি হিন্দুদেরকে ১ সেকেন্ডে শেষ করাবেন, তারাই ওখানে আছে, তারাই ওখানে আছে। অথচ আপনার দলের সংখ্যালঘু প্রার্থী হুমায়ুন কবির, প্রাক্তন এসপি ওই জেলারই, তিনি ঢুকতে ভয় পাচ্ছেন। এর থেকে বোঝা যাচ্ছে পশ্চিম বাংলার অবস্থা কিরকম অগ্নিগর্ভ আপনি করে রেখেছেন। আজকে তৃণমূলের যে কার্যকর্তা মারা গিয়েছে, উনি সঙ্গে সঙ্গে কি করলেন? ওনার পার্টির লোকেরা দোষ দিতে শুরু করে দিয়েছে যে পুলিশে পরিবর্তন হয়েছে, এখন তো ইলেকশন কমিশন টেক ওভার করেছে, এখন তো আমাদের আর দায় নেই, অতএব দায় হচ্ছে ইলেকশন কমিশনের। অদ্ভুত অবস্থা, যেন মনে হচ্ছে প্রথম তৃণমূলের কোনো কার্যকর্তা মারা গেল, এই প্রথম কোন তৃণমূলের কার্যকর্তা মারা গেল, এমন ভাব তৃণমূল দেখাচ্ছে। গত ৬ মাসে কতজন তৃণমূলের কার্যকর্তা নিহত হয়েছে। আর আপনারই পক্ষের যারা পুলিশ অফিসার, আপনারই স্তাবক যারা, তারা প্রকাশ্যে জানিয়েছে তৃণমূলে মারপিট, তার থেকে মৃত্যু। এবং বেশ কিছু তৃণমূলের নেতা যাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের কে খুন করার জন্য। অতএব এই রাজ্যে তো এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসন কাজ করবে কি? তৃণমূলের ঝগড়া থামানোর জন্য পুলিশ প্রশাসনকে অধিকাংশ সময় ব্যয় করতে হবে। আপনি শওকত মোল্লা, তাকে আপনি পাঠিয়ে দিলেন ভাঙড়ে। কেন পাঠিয়েছেন আমরা জানি না। এ এক বোম কারখানার মালিক, অস্ত্রাগারের মালিক, তাকে আপনি ভাঙড়ে পাঠালেন এই কারণে, একই ভাঙড়ে মৃত্যু মিছিল, তারপরে অশান্ত ভাঙড়কে চরম অশান্ত তৈরি করবার জন্য আপনি ওখানে গুন্ডা পাঠিয়েছেন। অতএব সেই কারণে আমি বলতে চাই যে আপনারা কখনো চাননি পশ্চিম বাংলায় শান্তি ফিরে আসুক, পশ্চিম বাংলা সুস্থভাবে বাঁচুক, মানুষ নির্ভয় হয়ে চলুক, এটা আপনি কখনো চাননি। যদি চাইতেন তাহলে পশ্চিম বাংলায় যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গ ধর্ষণে ১ নম্বর। আর
প্রত্যেকটি ধর্ষণের ক্ষেত্রে আপনি মহিলাকে দোষ দিয়েছেন। একবারও আপনি ধর্ষণকারীর বিরুদ্ধে কিচ্ছু বলেননি। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, আপনার বলা উচিত ছিল কিনা যে এরপরে আর একটা ধর্ষণের ঘটনা ঘটলে, মা মাটি মানুষের মায়ের ওপর একটা আঘাত আসলে আমি মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি তাকে আমি ছেড়ে দেব না, তার কঠিন শাস্তি হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটা আপনার মুখ দিয়ে বেরোনো দরকার ছিল। তা না করে আপনি কি করলেন? যারা ধর্ষণকারী, মহিলাদের উপর অত্যাচারকারী, তাদেরকে আপনি দোষারোপ করতে শুরু করলেন। এই মেয়ের চরিত্র খারাপ, ওই মেয়ের ওর সাথে ভালোবাসা ছিল, ওই মেয়ে রাত্রিবেলা কেন বেরোলো, এই সমস্ত কথা। এই যে আপনি ধর্নায় বসেছিলেন, যদি কোনো দুর্ঘটনা আপনার উপর হতো তাহলে কি আমরা বলতাম, কোনো সভ্য মানুষ বলতো যে রাতভর কেন ওখানে বাইরে বসেছিল? এ অদ্ভুত অবস্থা। শান্তি আনতে পারেননি আপনি, নিরাপত্তা দিতে পারেননি আপনি, মহিলাদের আশ্বস্ত করতে পারেননি আপনি, আর দোষারোপ করছেন মহিলাদের। কেন? যে নির্যাতিতা তাকেই দোষারোপ করে এসছেন। তার কারণ একটাই, যারা ধর্ষণ করেছে তারা আপনার পার্টির লোক। যারা ধর্ষণ করেছে তাদের অধিকাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, যারা আপনার দুধেল গায়। সেই কারণে তাদের বাঁচানোর জন্য আপনি জঘন্যতম ধর্ষণের ঘটনাকে পর্যন্ত বারবার আড়াল করেছেন। একজনও ধর্ষণকারী এই রাজ্যে সাজা পায়নি। 15 বছরে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটল। মা মাটি মানুষের কথা বলে মায়ের উপর যে চরম অত্যাচার হলো, বোনের উপর চরম অত্যাচার হলো, একটা ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন কোন ধর্ষণকারী সাজা হয়েছে? কোন ধর্ষণকারী সাজা হয়নি। উল্টে এখানে আরজি করে ধর্ষণকারীদের আড়াল করে বাঁচাবার কাজ আপনি করেছেন। সেই কারণে আমরা মনে করি পশ্চিম বাংলা এই যে জঙ্গল রাজ কায়েম হয়েছে, মস্তান রাজ কায়েম হয়েছে, বোমার অস্ত্রাগারে রূপান্তরিত হয়েছে, তার জন্য দায়ী আর কেউ নয়। তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। মমতা ব্যানার্জির ভোট লুটের রাজনীতি দায়ী। শুধু ভোট লুট করার জন্য আপনি এই সমস্ত অনৈতিকতাকে প্রশ্রয় দিয়ে এসছেন। আর আজকে আপনি চিৎকার করছেন কি? একে গালি দিচ্ছেন, তাকে গালি দিচ্ছেন, কিসের জন্য? কয়েকটা অফিসারকে এক পদ থেকে আরেক পদে সরিয়ে দিয়েছে, তার জন্য। তো কতজনকে সরানো হয়েছে? আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই, প্রায় 85 জন পুলিশ কর্তৃপক্ষকে আপনি সরিয়েছেন আজ থেকে 1 মাসের মধ্যে। 85 জন কেন সরালেন? কিসের জন্য সরালেন? আজকে যদি কমিশন সরায় তাহলে আপনার গাত্রদাহ হচ্ছে, আর আপনি সরালে কিচ্ছু নেই। 85 জনকে সরালেন কি উদ্দেশ্যে? নতুন নতুন 85 জনকে আনলেন কি উদ্দেশ্যে? ইলেকশনে পুলিশকে দিয়ে নির্বাচনী সন্ত্রাস তৈরি করা, ভোট চুরি, ভোট লুটে সহায়তা করার জন্য দাবেদার যে সমস্ত অফিসার আছে তাদেরকে এনে এনে আপনি বসিয়েছিলেন। আর সেই দাবেদাররা বিদায় হয়ে গেছে, এখন আপনার চিৎকার শুরু হয়েছে। খেলা হবে না? খেলবেন কাকে দিয়ে? প্লেয়ারই তো নেই। খেলা হবে, খেলা হবে, এত চিৎকার চলছিল কদিন আগেও। এখন আর খেলা হবে চিৎকার নেই। তার কারণ খেলার প্লেয়াররা সব মাঠের সাইড লাইনে চলে গেছে।
যে কারণে মুখ্যমন্ত্রী চিৎকার করছে, যে কারণে একজন মুখ্যমন্ত্রী হয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা রকম কুরুচিকর কথাবার্তা বলছে, যাকে তাকে যা বলছে, বিজেপিকে বিনা কারণে বিনা দোষে আক্রমণ করছে। আমি মনে করি এগুলো বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ উচিত সময় উচিত পদক্ষেপ গ্রহণ করবে। তাই পশ্চিম বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের একটাই আবেদন, বিজেপি পরিষ্কারভাবে বলতে চায়, বিজেপি ক্ষমতায় এলে আমরা প্রথম পশ্চিম বাংলায় আইনের শাসন স্থাপন করব। এই রাজ্যে আইন রক্ষকের কোনো সম্মান নেই, সেই কারণে বিজেপি আইন রক্ষকের সম্মান প্রতিষ্ঠা করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যখনই আইনের শাসন প্রতিষ্ঠা হবে তখনই সঙ্গে সঙ্গে শিক্ষায় সর্বশ্রেষ্ঠ বাংলা আবার ধীরে ধীরে শিক্ষায় অগ্রগতির দিকে গিয়ে যাবে। আবার পশ্চিম বাংলাকে আমরা স্বাস্থ্যে স্বনির্ভর করব। গরিব কোনো মানুষ তার জমি বেচে সব বেচে নিঃস্ব হয়ে শুধু চিকিৎসার জন্য চেন্নাই ছুটবে না, বাংলাতে চিকিৎসার মহল তৈরি করব। পশ্চিম বাংলার কোনো মেধা আর বাইরে যাবে না। পশ্চিম বাংলায় যে সমস্ত সন্তানেরা দুটো ভাতের জন্য দিল্লি, চেন্নাই, ম্যাঙ্গালোর ইত্যাদি রাস্তায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আশ্বস্ত করছি, তাদের পরিবারকে আশ্বস্ত করছি, বিজেপি ক্ষমতায় এলে কোন পরিযায়ী শ্রমিকের তকমা কোন বঙ্গবাসীর গায়ে লাগবে না। কারণ এখানে শিল্প হবে, ছিল শিল্প এখানে, হবে শিল্প এখানে, আর্থিক অবর্তন হবে, আর বেকার যুবক যুবতীর হাতে কাজ আসবে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে, যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে, কৃষক তার ফসলের উচিত মূল্য পাবে, কৃষকের ফসলের সুরক্ষা হবে, কেন্দ্রীয় হারে যে ভাতা, কেন্দ্রীয় হারে যে মূল্য চালে স্থির করা আছে, সেই মূল্য নিয়ে যে ফটকাবাজি এই রাজ্যে চলছে তা বন্ধ হবে। কৃষির সহায়ক মূল্য পুরোপুরি কৃষকের ঘরে যাবে। শ্রমিকের ক্ষেত্রে শ্রমিকের ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, সেই শ্রমিকের ভাগ্যকে সুনিশ্চিত করা হবে। শ্রমিক তার কাজের গ্যারান্টি পাবে, কাজ করার উপযুক্ত মূল্য পাবে। আজ ঠেকায় পরে উনি দিয়ে দিচ্ছেন, বিজেপি তো আগেই বলে দিয়েছে গ্যারান্টি সহ আমরা যে ডিএ, সেই ডিএকে আমরা প্রদান করব। অতএব সব দিক দিয়ে পশ্চিম বাংলাকে আবার দেশের মধ্যে সেরা স্থানে আমরা নিয়ে যাব। সেই কবির কবিতাকে সামান্য ভাষান্তর করে আমরা মনে করি, বলো 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 সবে শতবিনা বেনু রবে, বাংলা আবার ভারতের মধ্যে শ্রেষ্ঠ মহান হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নব দিনমণি উদিবে আবার এই পুরাতন পূরব ভারতে। এই পূর্বের যে গেটওয়ে পশ্চিম বাংলা, সেই বাংলা আবার উন্নত হবে এবং পশ্চিম বাংলা থেকে জাল আধার কার্ডের কারখানা শেষ হবে, জালি কারখানার সব শেষ হবে, জাল নাগরিক বিদায় হবে। বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারীরা এখান থেকে চিরতরে বিদায় হবে, রোহিঙ্গা মুসলমান চিহ্নিত করে বিদায় করা হবে। বাংলাদেশের শরণার্থীদের
পূর্ণ মর্যাদায় এই দেশের নাগরিকত্ব প্রদান করা হবে। সিএর মাধ্যমে নাগরিকত্ব প্রদান হচ্ছে। রাজ্য সরকারের অসহযোগিতায় কিছু কাজ বিলম্ব হচ্ছে, কিন্তু বিজেপি সরকার আসা মাত্রই পূর্ববঙ্গ থেকে যে সমস্ত নাগরিকরা তাদের জমি জামা মাটি ফেলে প্রাণ ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য সম্পত্তি ফেলে, ধর্ম বাঁচানোর তাগিদে, মা বোনের ইজ্জত বাঁচানোর তাগিদে যারা বাংলাদেশ থেকে হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধ, শিখ, জৈন যারা ওখান থেকে চলে এসছে তাদের আমরা শরণার্থী বলি। আর সেই শরণার্থীদের আমাদের ভারতের নাগরিকত্ব সমমর্যাদায় তাদের দিয়ে তাদের ওইখানে সবকিছুর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করাবে। সেই কারণে বাংলার মানুষকে আমরা এটাই বলতে চাই, অনেক হয়েছে, আর না, এবার পরিবর্তন আনুন। যে পার্টি বাংলার মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসেছিল তাকে পরিবর্তন করান। তৃণমূল 2011 সালে স্লোগান দিয়েছিল, বদলা নয় বদল চাই। আর ক্ষমতায় আসা মাত্রই বদলা নয় বদল চাইকে পুরোপুরি পাল্টে দিয়ে বদলার রাজনীতিকেই তারা মূল পাথেয় করে নিয়েছে। যে বদলার রাজনীতিতে কয়েকশো সাধারণ মানুষের সাথে প্রায় 300-র উপরে বিজেপি কার্যকর্তাকে আমরা হারিয়েছি। সেই পরিবারের চোখের জল এখনো শুকিয়ে যায়নি। সেই কারণে 300-র উপরে বিজেপি কার্যকর্তার যে মৃতদেহ আমাদের চোখের সামনে ভাসছে, তাই আমরা মৃতদেহের রাজনীতি চাই না। আমরা পরিষ্কারভাবে বাংলার মাকে আশ্বস্ত করতে চাই, হে বাংলার মা, তুমি তৃণমূল হতে পারো, সিপিএম হতে পারো, তুমি কংগ্রেস হতে পারো, বিজেপি হতে পারো, কিন্তু তোমার আসল পরিচয় তুমি মা। অতএব মা, তোমাকে আমরা কথা দিচ্ছি, মায়ের কোল খালি করার রাজনীতি বাংলা থেকে মুছে দেবো। বাংলা থেকে মায়ের কোল খালি করার রাজনীতিকে বন্ধ করাবো, মায়ের কোল ভরাবো, তো মায়ের কোল খালি করব না। এটাই ভারতীয় জনতা পার্টির প্রতিজ্ঞা। আর এই কাজ বিজেপি আগামী দিন করে দেখাবে। সেই কারণে বাংলার মানুষের আশীর্বাদ, সহযোগিতা আমরা চাই এবং ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বাংলাকে আবার দেশের মধ্যে 1 নম্বর স্থানে তুলে সোনার বাংলা তৈরি করার জন্য সবার সহযোগিতা, সবার ঐকান্তিক ভালোবাসা, আমরা আশীর্বাদ আমরা প্রার্থনা করছি। এইটুকুই আমাদের বলার। যদি আপনাদের কিছু আরজিকর, আপনি আজকে যে কথা বলেন নারী নিরাপত্তা এবং আরজিকর ঘটনার কথা আপনি তুলে ধরেছেন, কিছুক্ষণ আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভয়ার মা তিনি কি দাবি করেছেন যে আজ বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হবে, পানহাটি থেকে অভয়ার মা বিজেপির প্রার্থী হচ্ছেন। বিজেপি নেতৃত্ব, আপনারা এই বিষয়ে কিছু জানেন কি? যদি প্রার্থী তালিকা হয়, কয়েক ঘন্টা আপনাদের অপেক্ষা করতে কি অসুবিধা আছে? সেই কারণের জন্য যে ঘটনা ঘটেইনি সেটা নিয়ে একবারে মন্তব্য করার দরকার কি আছে? আর বরঞ্চ যদি অপেক্ষা করে মন্তব্য করেন সেটা অনেক বেশি যুক্তিযুক্ত হবে। শুধুমাত্র আন্দাজ বা শুধুমাত্র খবর, শুধুমাত্র মিডিয়ার ওপর ভরসা করে এই জাতীয় খবরের মধ্যে না আপনাদের ঢোকা উচিত, না আমাদের ঢোকা। ঠিক আছে, উনি বলেছেন, আপনারা শুনেছেন, আমরাও শুনেছি। অন্য কিছু থাকলে মুখ্যমন্ত্রী আজকে এই অফিসারদের রদবদল নিয়ে বলছেন যে এটা মানে অসাংবিধানিক, প্রেসিডেন্ট রুলের শামিল, কোনো নিয়ম মেনে কিছু হচ্ছে। আমি বলে দিয়েছি, এটা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা অলরেডি বলে দিয়েছি। মুখ্যমন্ত্রীকে আমি পাল্টা একটা প্রশ্ন করেছি যে আপনি যে 85 জনের মতো পুলিশ অফিসারকে চেঞ্জ করলেন ঠিক 1 মাস আগে, কেন করলেন? কিসের জন্য করলেন? তাহলে 85 জন অপদার্থ ছিল, সেই অপদার্থদের নিয়ে আপনি বছরের পর বছর সরকার চালিয়েছেন। তাহলে অপদার্থদের নিয়ে বছরের পর বছর সরকার চালালেন, আর ঠিক ইলেকশনের আগেই ওই অপদার্থদের দিয়ে আর কাজ হচ্ছে না। এটা কোন জাতীয় খেলা?
অতএব আপনি সরাতে পারেন, আমূল পরিবর্তন করে দিতে পারেন, তাতে কোনো দোষ নেই। আর অন্যভাবে পরিবর্তন হলেই তখন আপনি গালিগালাজ করবেন। অতএব আগে মমতা ব্যানার্জি কৈফিয়ত দিক বাংলার মানুষকে, যে কিসের জন্য, কোন উদ্দেশ্যে এই 85 জন পুলিশ অধিকারীকে তিনি ট্রান্সফার করেছেন। রাহুল দা, বহরমপুরে কংগ্রেস প্রার্থী হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। 30 বছর পর অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হচ্ছেন এই সিটে। সে ওর পার্টিতেও প্রার্থী হচ্ছে, তাতে আমাদের কি আসে যায়? যে পার্টিরই প্রার্থী হোক, গতবারও হেরেছেন লোকসভায়, এবারও হারবেন। কারণ কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, কংগ্রেসের উপর মানুষের বিন্দুমাত্র ভরসা নেই, কংগ্রেসের উপর মানুষের বিশ্বাস পর্যন্ত নেই। আর এই কংগ্রেস সে কংগ্রেস নয়। এই কংগ্রেস প্রকারান্তরে দেশ বিরোধী কাজের সাথে যুক্ত। যখন দেশের সংকটকালে তখন এমন সমস্ত মন্তব্য কংগ্রেসি পরিবার থেকে আসে যে শুনলে মনে হয় যে এরা কি দেশের নাকি ইতালির। সেই কারণের জন্য কংগ্রেসের ওপর বাংলার মানুষের কোনো বিশ্বাস কিছু নেই। অতএব কংগ্রেসে কে কোথায় দাঁড়ালো, কে কোথায় কি করলো, ওর উপর খুব একটা বাংলার মানুষের উৎসাহ উদ্দীপনা নেই। মুখ্যমন্ত্রী এক্সেম্বলি যা পোস্ট করেছেন তাতে তিনি দাবি করছেন যে রাজ্যের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলির রাজনীতিকরণের চেষ্টা চলছে এবং রাজনীতিকরণ করে সংবিধানের উপর আঘাত আনতে চাইছে বিজেপি। না না, উনি তো হাইকোর্টের বিরুদ্ধেও বলে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও বলে। উনি বলেন না এমন কোন সংস্থা আছে, সেই সংস্থাটার নাম উনি বলুন, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে সহজ হবে। যত সংস্থা আছে সাংবিধানিক সংস্থা, সবাইকে উনি গালি দেন। সবাই খারাপ, উনি একমাত্র ভালো। যিনি সবাইকে খারাপ বলে, সবাই তাকে কি বলে? অতএব সেই কারণে সেই জাতীয় নেত্রীর বক্তব্যের কোনো মূল্য নেই, কারণ কেউ ওনার কাছে ভালো না। কখনো কখনো তো দেখা যায় ভাইপোও ভালো না। ভাইপো আর পিসির মধ্যে কখনো কখনো এমন অবস্থা তৈরি হয় যে একজন আরেকজনের মুখ দেখে না। তো ভালোটা কি? এই যে সোনালী দি একেবারে ছায়া সঙ্গী ছিলেন, সোনালী ভালো সোনালী ভালো, এখন কি হলো? এখন যে প্রশ্নগুলো তিনি তুলছেন, যে কথাগুলো বলছেন, তার উত্তর দিচ্ছেন না কেন? আপনার ভালো বোন সোনালী গুহ, তার বক্তব্যগুলোর উত্তর তো দিন। কারণ এখন ইলেকশন এসছে দোরগোড়ায়, মানুষ জানতে চায়। আমাদের কোনো রুচি নেই, কারণ ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাসী নই। ব্যক্তি আক্রমণ আমরা কখনো করি না। চরিত্র নিয়ে টানাটানি, এ জাতীয় রাজনীতিকে আমরা ঘৃণা করি। কিন্তু আপনারই তৈরি, আপনারই বোন আপনারই সামনে প্রশ্ন তুলছে, উত্তর দিচ্ছেন না কেন? সেই কারণে অবান্তর কথা বলে মমতা ব্যানার্জি বুঝিয়ে দিচ্ছে যে তিনি ভয় পেয়েছেন, তিনি বেকায়দায় আছেন এবং তার যে সময় শেষ হয়ে এসছে এটা পরিষ্কারভাবে তার বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠছে। তিনি বলছেন যে বিজেপি এত মরিয়া কেন, কেন পশ্চিমবঙ্গের বাসিন্দাদের টানা আক্রমণ করা হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গকে বল প্রয়োগের মাধ্যমে দখল করার পরিকল্পনা, মানুষের আস্থা জয় করতে না পেরে জোর করে দখল করবে। রাজ্যের এই মানুষ এই চেষ্টার বিরুদ্ধে লড়াই করবেন, প্রতিহত করবেন। পাশাপাশি তিনি বলছেন রাজ্যকে ভাগ করার ষড়যন্ত্র রুখে দেবেন। দেখুন, আপনি তো চাইছেন মমতা ব্যানার্জি বোম দিয়ে, অস্ত্র দিয়ে বাংলাকে দখলে রাখতে, আর আমরা চাইছি গণতন্ত্র দিয়ে আপনাকে উচ্ছেদ করে বাংলার ক্ষমতায় আসতে। আর সেটা আমরা আসব। কেন চাইছি? এই যে আপনি বললেন না যে 1 সেকেন্ডে মুসলমানদের দিয়ে পুরো হিন্দুদের ঘিরে ফেলে শেষ করে দেবেন হিন্দুদের, সেই কারণে আমাদের আসতে হবে। এই বাংলাকে, বাংলার হিন্দুকে, বাংলার সংখ্যা গরিষ্ঠকে বাঁচাতে হবে আমাদের। আমরা তো আপনার মতো
সংখ্যালঘু তোষণকারী সন্ত্রাসবাদী নেতা হতে পারবো না। আমরা চাই পশ্চিম বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাতে আপনি যে সমস্ত ইসলামিক দুনিয়া ষড়যন্ত্রকারী দেশ বিরোধীদের সাথে হাত মিলিয়ে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চান, এটা আমরা হতে দিতে পারবো না। আপনি যে এটা বাংলাদেশ বানাতে চান তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা জয় শ্রীরাম বলতাম, আপনি তখন প্রথম শুরু করলেন জয় মা কালী। আপনাদের সবার মনে আছে, আমরা জয় শ্রীরাম বলতাম, ওরা তার পাল্টা জয় মা কালী বলতো। শুনে ভালো লাগতো, যাক তৃণমূলের মুখে অন্ততপক্ষে ভগবানের নাম একটু তো চলছে, রাম নামের প্রতাপের জন্য, মা কালীর নাম তো আসছে, আমরা কোনো তার বিরোধিতা করিনি। কিন্তু হঠাৎ করে কি হলো, মা কালীকে বিসর্জন দিয়ে দিলেন। মা কালীকে বিসর্জন দিয়ে চলে এলো কি জয় বাংলা। কেন এলো জয় বাংলা? কিসের জন্য তৃণমূলের জয় বাংলা এত পছন্দ হলো? আপনি জয় বাংলার প্রেমে কেন পড়লেন? এ প্রশ্নের উত্তর দিন। জয় বাংলা তো পশ্চিম বাংলার কেউ কোনোদিনও কশ্মীর কালেও ভুল করে স্লোগান দেয়নি। জয় বাংলা, জয় বাংলা বাংলাদেশের স্লোগান। মুজিবুর রহমান থেকে বাংলাদেশের নেতারা জয় বাংলা স্লোগান তুলে এসছে, আর আপনি সেই জয় বাংলাকে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় এনে প্রমাণ করছে যে আমি এটাকে বাংলাদেশ বানাবো। বিজেপি থাকতে সেটা বিজেপি হতে দিতে পারে না। সেই কারণে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষকে নিয়ে আমরা পশ্চিম বাংলাকে রক্ষার কাজ করব, আপনার জয় বাংলা করার পরিকল্পনাকে ধ্বংস করব। আপনি যে এটা বাংলাদেশ করতে চান তার প্রমাণ কি? আপনি শুরু থেকে একটা গান বাজাতে শুরু করেছেন, পশ্চিমবঙ্গ মুছে দিয়ে বাংলা করতে চাইছেন। কেন? কিসের ব্যথা হলো আপনার পশ্চিম বাংলায়? অল ইন্ডিয়া মিটিং এ আপনার ডাক হয় ওয়েস্ট ডাব্লুতে দেরিতে। তাহলে মমতা ব্যানার্জির এমটাও তো ইংরেজি অ্যালফাবেটিক্যালি মাঝখানের পরে, তাহলে ওটা পাল্টে দিন না। এমটা পাল্টে দিয়ে আপনি এ নামে কোন একটা নাম করুন আপনার। কেন করলেন না? আপনার এম নামও তো অনেক পিছিয়ে যাচ্ছে সংখ্যাতে ক্ষেত্রে, ডাকের ক্ষেত্রে। তাহলে মমতা ব্যানার্জি নামটা পরিবর্তন করে অন্য কোনো নাম রাখুন। আর যারা নাম রেখেছে তাদের গালি দিন না যে কেন এম দিয়ে নাম রাখলো। উত্তরপ্রদেশ ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, তার নাম ইউ দিয়ে। কোনদিন উত্তরপ্রদেশ বলল না যে অ্যালফাবেটিক্যালি আমাদের ডাকও তো অনেক পরে পরে, তাহলে আমরা এ দিয়ে বি দিয়ে কেন নাম হব না? কোনদিন উত্তরাখণ্ড হোক বা উত্তরপ্রদেশ হোক বলেছে কেউ? কারণ প্রত্যেকে পৈতৃক নামে গর্ব অনুভব করে। আর আপনি পৈতৃক নাম মুছে দিতে চাইছেন কেন? এর পেছনে ষড়যন্ত্র হচ্ছে পশ্চিম বাংলার পশ্চিমটা মুছে দিতে পারলে আর কোনোদিন খোঁজ পড়বে না বাংলা দুটো ছিল। যতদিন পশ্চিম থাকবে ততদিন মানুষের মনে জন্মান্তর প্রশ্ন উঠবে, পশ্চিম আছে তো পূর্ব গেল কোথায়? যখনই পূর্বের খোঁজ পড়বে তখনই সেই দেশ ভাগের আপনাদের বিশ্বাসঘাতকতার কাহিনী, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার কাহিনী, কমিউনিস্টদের বিশ্বাসঘাতকতার কাহিনী তখনই সামনে চলে আসবে, আর তখনই আপনাদের মুখোশ খুলে যাবে। যে কারণে বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করে গেছে পশ্চিম হাঁটানোর, বুদ্ধ পারেনি।
এরপরে বুদ্ধের পার্টির অন্য শিষ্য মমতা ব্যানার্জি, সে চাইল পশ্চিম তুলে দেওয়ার জন্য, এখনো লড়াই করছে। কেরালার নাম চেঞ্জ হলো, কেন পশ্চিম বাংলার হলো না? আরে কেরালা তার গর্ব করেছে, তার ভাষার সাথে সংস্কৃতির সাথে যুক্ত করে তার নাম পরিবর্তন করেছে। আর আপনি পশ্চিমকে উড়িয়ে দিয়ে বাংলার ইতিহাসটা মুছে দিতে চান। কারণ পশ্চিম যতদিন থাকবে পূর্বের খোঁজ পড়বে। এক থাকলে দুই থাকবে এমন কোনো মানে নেই, এক থাকলে দুই থাকতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু দুই যদি থাকে এক থাকবেই থাকবে। ক যদি থাকে খ নাও থাকতে পারে, কিন্তু খ যদি থাকে ক থাকবেই। বি যদি থাকে এ থাকতেই হবে। এ থাকলে বি থাকবে এমন কোনো মানে নেই। সেই কারণে যদি পূর্ব থাকতো, পশ্চিম না থাকতো, তাহলে কোনো ব্যাপার ছিল না। লোক জানতো পূর্ব বাংলা, আর কোনো নেই। কিন্তু যেখানে পশ্চিম রয়ে গেছে, ওটাই ওদের কাছে চিন্তার বিষয়। পশ্চিম থাকলেই তো পূর্বের খোঁজ পড়বে। আর বাংলাদেশটা পূর্ববঙ্গ, আমাদের জমি, আমরা ছিলাম ওখানে, তাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের ওখান থেকে, কচু কাটা করেছে আমাদের ওখানে, মা বোনের সম্মানকে ধুলোয় মিটিয়ে দিয়েছে। তখনই উঠবে বরিশালের দাঙ্গার কথা, তখনই আসবে নোয়াখালীর দাঙ্গা, তখনই আসবে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসে 10,000 মা বোনের সম্মানকে প্রকাশ্য রাস্তায় লুট করা, 20,000-এর উপর হিন্দুর মর্মান্তিক মৃত্যুর দৃশ্য আসবে। অতএব ইতিহাসকে মেটানোর আপনার ষড়যন্ত্র আমরা বুঝে গেছি। আপনি এটাকে বাংলাদেশ বানাতে চান, সেই কারণে আপনার এখানে একটাই কথা, পশ্চিমবঙ্গ মুছে দিয়ে শুধু বাংলা করো। আমরা এটা হতে দেব না। যখন দেশ ভাগ হয়েছিল তখন আমরা স্বমহিমায় ছিলাম না। আমরা স্বমহিমায় থাকতে দেশ মাতৃকার এক টুকরো আমরা খণ্ডিত হতে দেব না। আপনি চাইছেন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে। আমার পার্টির স্রষ্টা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দেশ ভাগ যখন হলো, এই পশ্চিম বাংলার গোটাটা চলে গিয়েছিল পাকিস্তানের সাথে। আজকে আমরা পাকিস্তানের নাগরিক কিংবা বাংলাদেশের নাগরিক থাকতাম। আমার পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই পশ্চিম বাংলা এবং বর্তমান পাঞ্জাবকে ভারতের অন্তর্ভুক্ত করিয়েছিল। আর করিয়ে এক ঐতিহাসিক বক্তব্য শ্যামাপ্রসাদ রেখেছিল, জিন্না ভারত ভাগ করেছে, আমি শ্যামাপ্রসাদ পাকিস্তান ভাগ করে দেখিয়ে দিয়েছি। এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বক্তব্য, এ এখনো এই জাতীয় যারা সন্ত্রাসবাদী, দেশ বিরোধী, পাকিস্তানপন্থী, তাদের গায়ে এখনো কাঁটার মতো বেঁধে যে শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তানকে ভাগ করেছে। সেই কারণে পাকিস্তান ওই সীমান্ত দিয়ে ভারতকে টুকরো করতে চায়। আর কিছু খেলোয়াড় ভারতের মধ্যে আছে যারা গোপনে পাকিস্তানকে মদত করে। আর এই পূর্ব দিকে এই তৃণমূল কংগ্রেস সেই পাকিস্তানি কিংবা ইসলামিক শক্তিকে মদত দিয়ে পশ্চিম বাংলাকে আবার উদ্বাস্তু করতে চায়। তাই পশ্চিম বাংলার মানুষকে আমরা পরিষ্কার বলতে চাই, যদি উদ্বাস্তু হতে না চান, আবার অজানার উদ্দেশ্যে যদি ছুটতে না হয়, স্ত্রী কন্যা পুত্রের হাত ধরে রাস্তায় যদি দাঁড়াতে না হয়, ক্ষুধার জ্বালায়
যেদিন ভারত সেবাশ্রম সংঘ কিংবা রামকৃষ্ণ মিশনের লঙ্গরখানার দিকে যখন খিচুড়ির জন্য থালা বাড়াবে, সেদিন মনে পড়বে বিজেপির কথা। যে বিজেপি বলেছিল, বিজেপির কথা শুনলে আজকে এই দিন দেখতে হতো না। তাই আমি সতর্ক হতে বলি পশ্চিম বাংলার অধিবাসীদের, এই মমতা ব্যানার্জি আবার আপনাদের উদ্বাস্তু বানাবে, আবার আপনাদের ঘর থেকে জমি থেকে উৎখাত করে রাস্তায় এনে দাঁড় করাবে। সেই কারণে জোর বাঁধুন, 2026-এ এই তৃণমূল কংগ্রেসকে পরিবর্তন করে পশ্চিম বাংলাকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন, নিজের পরিবারকে রক্ষা করুন, বাংলার সংস্কৃতিকে বাঁচান, বাংলাকে আবার শ্রেষ্ঠ করুন। এই আবেদন আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। ভাঙড়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের এবং বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ তৃণমূলের দিকে অভিযোগ। একজন আইএসএফ কর্মী তার প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করা হয়েছে, হাসপাতালে ভর্তি। আমি খানিকক্ষণ আগেই বললাম, তৃণমূলের এক রেজিস্টার্ড গুন্ডা বোম এবং অস্ত্র কারখানার মালিক শওকত মোল্লাকে ভাঙড়ে পাঠানোর পেছনে কারণই এটা, খুন করো, ভাঙড় দখল করো। একই অশান্ত ভাঙড়, অস্ত্রের মহড়া চলছে, তার মধ্যে নতুন করে মৃত্যু মিছিল করার জন্য শওকত মোল্লাকে ওখানে প্রার্থী হিসাবে ঘোষণা করিয়ে অশান্ত ভাঙড়কে আরো ভয়ঙ্কর রূপে অশান্ত করার ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেস করছে। অতএব যে মৃত্যু হয়েছে তার কৈফত মমতা ব্যানার্জিকে দিতে হবে, তার জন্য কৈফত তার পরিবারের সামনে প্রকাশ্যে মমতা ব্যানার্জিকে দিতে হবে, কারণ এই মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। ভাঙড়ের এক সময়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম আজকে আইএসএফ এ জয়েন করে গেলেন। আরাবুল এর আগেও তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন, আরাবুল এর আগেও জেলে ছিলেন, আরাবুল এখন আইএসএফ এ জয়েন করেছে। কি এমন মহান ব্যক্তিত্ব আরাবুল, তাকে নিয়ে এত আপনাদের উৎসাহ কেন আমি এটা বুঝতে পারি না। এই সমস্ত সমাজের কীট, এদেরকে যত স্মরণ কম করা যাবে তত বেশি বাংলার এবং জনগণের মঙ্গল। এই শওকত মোল্লার সঙ্গে লড়াইয়ে এখন টিকতে পারেনি আরাবুল। এক সময় লড়াই ছিল অন্যের সাথে, সিপিএম থেকে আসা নেতার সাথে, এখন লড়াই তার হচ্ছে আরাবুলের সাথে। টিকতে না পেরে আরাবুল চলে গেছেন, অতএব আবার কোন দিন এসে হাজির হবে? এদের কোনো জাত আছে না ওদের পার্টির কোনো জাত আছে? চলে গেছে আইএসএফ এ, দেখবেন নির্বাচনের পরে হয়তো আবার দেখবেন তৃণমূল কংগ্রেসে এসে হাজির। অতএব এইসব নেতার বিশ্বাসযোগ্যতাও নেই, এদের সমাজে কোনো প্রতিষ্ঠাও নেই। মানুষ এদেরকে উন্মত্ত হিংসাত্মক নেতা হিসাবে জানে, সমাজ বিরোধী হিসাবে মানে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে তৃণমূলে এখন আর খেলা হবে শোনা যাচ্ছে না, কারণ প্লেয়াররা সব মাঠ ছেড়ে পালিয়ে গেছে। এদিকে দেবাংশু ভট্টাচার্য বারবার বলছে বিজেপি নাকি তৃণমূলের খেলা হবে নাকি ভীষণ অ্যাগ্রেসিভ বা ভীষণ সিরিয়াস। কি বুঝলাম না? দেবাংশু ভট্টাচার্য বারবার বলছে যে বিজেপি নাকি তৃণমূলের খেলা হবে নিয়ে নাকি ভীষণ সিরিয়াস হয়ে গেছে। না না না, কোনো সিরিয়াস নেই। আমরা তো সিরিয়াস শুরুর থেকে, এখন কোথায় সিরিয়াস হব? কারণ আমাদের প্রশ্ন, ওদের প্রশ্ন হচ্ছে পয়সার ভাণ্ড রক্ষা করা, চুরিটাকে বহাল রাখা, বাংলার লুটটাকে বহাল রাখা। আর আমাদের কথা হচ্ছে বাংলাকে বাঁচানো, বাংলাকে, পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার ষড়যন্ত্র থেকে বাংলাকে রক্ষা করা, সোনার বাংলা বানানো। ওদের সিরিয়াস আমরা শুরুর থেকে। তৃণমূল তাড়াতে আমরা সিরিয়াস, এতে কোনো ভুল নেই, কোনো কিচ্ছু নেই। অতএব বুঝতে পেরেছে, যখন কোনো নেতা তৃণমূলের বলছে যে বিজেপি সিরিয়াস, তার মানে ভয় পেয়েছে, তার মানে বুঝতে পেরেছে এবার সর্বনাশ। সেই কারণের জন্য সিরিয়াস শব্দ বেরিয়ে এসছে। আর হ্যাঁ, আমরা সত্যি সিরিয়াস, বাংলাকে বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর এবং সিরিয়াসলি লড়াই লড়ছি আমরা। শেষ।
হচ্ছে যে অপসারিত প্রশাসনিক আধিকারিকদের অন্য রাজ্যে ডেপুটেশনে পাঠাতে দিতে নারাজ নবান্ন। এটা ইলেকশন কমিশনের বিষয়, আপনি ইলেকশন কমিশনকে জিজ্ঞাসা করুন, তবে ইলেকশন কমিশন এর যা জবাব দেওয়ার দেবে। দাদা, একটাই just question হচ্ছে, এই যে বারবার বলা হচ্ছে বিজেপি নির্বাচন কমিশন দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আক্রান্ত, এই ন্যারেটিভটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, লোক বুঝে গেছে যারা বিহারে এসআইআর হচ্ছে সেই এসআইআর আটকাতে মামলা করে সুপ্রিম কোর্টে। মহুয়া মৈত্র গিয়ে মামলা করলো, তখন একবারও কেউ ঘোষণা করেনি যে বিহারের পরে বাংলায় হবে। হবে কি না হবে তারও কোনো ঠিক নেই, কেউ জানে না। আর যখন বিহারের এসআইআর নিয়ে বাংলার লোকেরা মামলা করলো, তৃণমূলীরা মামলা করলো, তখন বিহারের নেতারা কিন্তু কোনো চিন্তা নেই, তাদের জাগালো কিন্তু এরা। অতএব এসআইআর এর যন্ত্রণা কেন? মৃত ভোটারকে আমাকে রাখতে হবে, ভুয়া ভোটারকে রাখতে হবে, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভোটে নাম রেখে জিততে হবে, রোহিঙ্গা মুসলমানদের নাম ঢুকিয়ে ওদের ভোটে জিততে হবে। বাংলার মানুষ বুঝে গেছে। অতএব তৃণমূল যতই এসব কায়দা করে আক্রমণ ইত্যাদি করুক, সবাই বুঝে গেছে তৃণমূল কংগ্রেস গাড্ডায় পড়েছে। তার কারণ যে সমস্ত চুরি সব ধরা পড়ে গেছে, তৃণমূলের চুরির কায়দা ধরা পড়ে গেছে। সেই কায়দা যখন ধরা পড়ে গেছে তখন তো তৃণমূলের অস্বস্তি হবেই। অতএব যে ন্যারেটিভ পারে ওরা তৈরি করুক, কোনো ন্যারেটিভই বাজারে দাঁড়াবে না। সবাই জানে যে চোর ছিল, এখন ডাকাত হয়েছে, সেই কারণে ডাকাত তাড়াতে হবে, এটাই নাগরিকের একমাত্র কর্তব্য। তাই গৃহস্থের কর্তব্য ডাকাত তাড়ানো। অশোক দিনদার পর এবার শুভেন্দু অধিকারীও আদালতে যাচ্ছেন, অভিযোগ মামলা সংক্রান্ত নথি দিচ্ছে না পুলিশ। মনোনয়ন জমা থেকে কি নথির মনোনয়ন বাতিলের আশঙ্কা থাকছে না? না, এমন কোনো কিছু নেই। আপনার মামলার কিছু কাগজপত্র এরা দিতে ডিলে করে, কিন্তু তাতে আপনার নমিনেশন বাতিল হয়ে যাবে এরকম কোনো না। নমিনেশন তো শুরুই হয়নি, শুরু তো হবে 23 তারিখ, এখানে তো হবে 29 তারিখ। অতএব অনেক সময় আছে, চিন্তার কোনো কারণ নেই, আপনি ঘাবড়াবেন না। অতএব তৃণমূল কংগ্রেস আশ্বস্ত হয়ে কোনো লাভ নেই যে যদি নমিনেশনটা বাতিল হয়ে যায় তাহলে অন্তত হ্যাট্রিকের চান্সটা আর থাকবে না। কিন্তু আমি পরিষ্কার বলছি, শুভেন্দু অধিকারী হ্যাট্রিক করবে। নন্দীগ্রাম থেকে পালিয়ে আপনি এসছেন কলকাতায়, এখানে আপনি ভবানীপুরে হারবেন, তারপরে যাবেন কোথায়, সেখানেও হারবেন। কারণ হ্যাট্রিক না করে এই খেলা ছাড়া যাবে না। সেই কারণে খেলা হবে, খেলা পরিষ্কারভাবে ভবানীপুরেও হবে আর নন্দীগ্রামেও হবে। আজকে কামারহাটির তৃণমূল প্রার্থী তিনি আমাদের নেতা দিলীপ ঘোষকে তিনি পাগল বলেছেন, আর মাননীয় প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টারকে বলেছেন ভবেট। আপনি একটু আগে বলেছেন যে আপনারা কখনো ব্যক্তি আক্রমণে বিশ্বাস করেন না, এর ক্ষেত্রে কি বলবেন? তো যার শিক্ষা যেরকম সে তো সেরকমই বলবে। যে মাস্টারনি শেখাচ্ছে যা তাই তো বলবে, নইলে এক একজনকে এক এক নামে আপনারা ডাকছেন। ভ্যানিশ কুমার, এ কোন জাতীয়? যদি আপনার নামটা তো মমতা, কোনো মমতা তো নেই। যদি কেউ অন্যান্য নামে ডাকতে থাকে কিরকম লাগবে? কিন্তু আমরা এই নোংরা সংস্কৃতিকে এগোতে চাই না। সেই কারণে যার ভেতরে বিন্দুমাত্র মমত্ব নেই, কানা ছেলের নাম পদ্মলোচন বলে একটা কথা আছে, তো সেই কারণের জন্য আমরা তো বলতে পারতাম, কিন্তু আমরা এই সমস্ত নোংরা কথা, অশ্লীল কথাতে বিশ্বাসী নই। তার কারণটা হচ্ছে এটাই, ভালো কথা কত বলবো তাতেই শেষ নেই। এই যে এখানে বসেছি, যদি এখন এই প্রেস কনফারেন্সে ভালো কথার যদি ফুলঝুরি আমরা ছোটাতে থাকি, তাহলে এখানেই অনর্গল 7টা-8টা পর্যন্ত তো ভালো কথা বলে যাব, একটাও খারাপ বেরোবে না। সেই কারণে এত ভালো কথা থাকতে খারাপ বলতে যাব কেন?
আর তৃণমূলের কাছে কোনো ভালো কথা নেই, তা করবেটা কি? দোষ ওদের না, দোষ ওদের সংস্কৃতি, দোষ ওদের শিক্ষা। অতএব ভালো কিছু তৈরি করতে পারেনি, ভালো কোনো কথা নেই, ভালো শিক্ষা নেই, ভালো সংস্কৃতি নেই। জলের জন্য লাইনে যারা মারপিট করে মানুষ হয়েছে, তাদের মুখে খিস্তি খেউর ছাড়া কিচ্ছু থাকবে না। সেই কারণের জন্য ওরা ওদের এই সংস্কৃতি বজায় রাখুক, আর বাংলার মানুষ ঠিক সময় মতো এর উপযুক্ত জবাব দেবে। অতএব আমরা ভাষাকে সংযম রেখে যে রাজনীতি পরিসর আমরা তৈরি করেছি, যে রাজনীতিকে আমরা সমাজের সামনে উপস্থাপিত করেছি, সেই রাজনীতিকে আরো জোরদারভাবে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আজকে রাজ্য বিজেপি